কোনো এক সময় এই সুন্দর শহরের মাঝখানে ছিল বিশাল লম্বা এক সুখী রাজপুত্রের স্ট্যাচু। এই স্ট্যাচু ছিল সুখের প্রতীক, কারণ এই রাজপুত্র ছিল সত্যিকারের সুখী, তার কোনো দুঃখ ছিল না। আর এই স্ট্যাচু দেখলে সবাই খুশি হতো। রাজপুত্রের এই স্ট্যাচু ছিল সোনার পাতায় মোড়া, তার দুই চোখে দুই হিরে জ্বলজ্বল করত। সুখী রাজপুত্রের কোমরে তলোয়ার, সেখানে অদ্ভুত সুন্দর এক লাল রুবি দেখা যাচ্ছে। রাজপুত্রের মুখে অদ্ভুত সুন্দর হাসি, যে হাসি এক প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে, যেন যেন সারা শহরের সবার মধ্যে। সুখী রাজপুত্রর এই হাসি দেখলেই আমি সব ভুলে যাই। জীবনের যত দুঃখ কষ্ট কিছুই আর আমার মনে থাকে না। হ্যাঁ, যা বলেছেন মিস্টার কাউন্সিলর, আপনার সাথে সম্পূর্ণ আমি একমত। গোটা শহর এই মূর্তির দিকে তাকিয়ে তাদের দুঃখ ভুলে যায়। সুখী রাজপুত্রের সাথে আমিও নিজেকে ভীষণ সুখী মনে করি। শুধু তাই নয়, এই স্ট্যাচু আমাদের শহরের ভীষণভাবে শোভা বৃদ্ধি করছে। এর সারা শরীরে মোড়া সোনার আভা বহু দূর থেকে দেখা যায়, অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে থাকে। রাজপুত্র সুখী হয়েই থাকবে সারা জীবন। চলুন চলুন কাউন্সিলর। হ্যাঁ, যাওয়া যাক। রাজপুত্রের দিকে তাকালে যা চোখ ফেরানো যায় না। আইসক্রিম মা, ও মা, আইসক্রিম খাবো। একদম না, তাছাড়া তোমার সামনে পরীক্ষা, আর তোমার না কদিন আগেই জ্বর হয়েছিল, ভুলে গেছো? প্লিজ মা, প্লিজ আইসক্রিম কিনে দাও। কদিন পরে খাবে, এখন স্কুলে চলো। ওই দেখো, সুখী রাজপুত্রের স্ট্যাচু। বাহ বাহ, চমৎকার। আমি ওই রাজপুত্রের মতো সুখী থাকবো। ঠিক ঠিক, তাহলে এখন মনে দুঃখ নেই তো ওই আইসক্রিম না পাওয়ার জন্য? না মা, একদম নেই। আমি রাজপুত্রের স্ট্যাচু দেখে খুব খুশি। সব পড়ে গেল। তবে তবে মনে কোনো কষ্ট নেব না। না, আমি সব সময় ওই রাজপুত্রের মতন সুখী হতে চাই। আহা আহা, কি সুন্দর হাসি, চমৎকার। উফ, ওই হাসি আমার অনুপ্রেরণা। আহা, অনেকক্ষণ উড়েছি যে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। আমার একটু পরেই সন্ধে হয়ে যাবে। না, আজ রাতটুকু আমাকে এই শহরে কোথাও বিশ্রাম নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছি একটা সুন্দর স্ট্যাচু, ওর তলাতেই আশ্রয় নেওয়া যাক। এখানেই থাকা ভালো, কাল সকালেই চলে যাব মিশরে বন্ধুদের কাছে। এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। এ কি, জলের ফোঁটা মাথায় পড়লো কেন? এখন তো বৃষ্টির সময় নয়। না, আকাশ যে একদম পরিষ্কার, তবে জল এলো কোথা থেকে? কি যে ব্যাপার, কিছুই যে বুঝতে পারছি না। জল আসছে কোথা থেকে? তুমি কে? আমি সুখী রাজপুত্র। কিন্তু তুমি কাঁদছো কেন রাজপুত্র? এক সময় আমি এই শহরের রাজপ্রাসাদে থাকতাম। আমি ছিলাম সব সময় সুখী, কারণ দুঃখের কোনো ঘটনাই ঘটেনি। আমি এটাও জানতাম যে নগরের সবাই খুব ভালো আছে। আমার যখন মৃত্যু হয় তখন নগরে আমার সোনার স্ট্যাচু তৈরি করে এখানে রাখা হয়। আমি এখান থেকে নগরবাসীর দুঃখের কথা জানতে পারি। যদিও আমার হৃদয় সোনায় মোড়া, তবুও সেই হৃদয় বিষণ্ণ হয়। তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ রাজপুত্র? একটু দূরে আমি এক মেয়েকে দেখতে পাচ্ছি, সে একজন দর্জি।
পাশে বিছানার উপর তার ছোট ছেলে শুয়ে আছে। ছেলেটির খুব জ্বর হয়েছে। আমি দেখতে পাচ্ছি ও কিছু খাবার জন্য কাঁদছে, কিন্তু কিন্তু ওই বাচ্চাটির মায়ের কাছে কিছুই নেই, শুধু জল ছাড়া। ওই বাচ্চাটি আর জল খেতে চাইছে না, ওর ওর খাবার চাই। পাখি, পাখি, তুমি আমার ছোট্ট উপকার করো। আমার তলোয়ার থেকে রুবি তুলে নিয়ে গিয়ে ওই দর্জিকে দিয়ে এসো। না না, আমাকে মিশরে যেতে হবে, আমি থাকতে পারবো না। আর যদি আমি ওদের ঘরে যাই তাহলে আমি মিশরে যেতে পারবো না। ওই বাচ্চা খুব অসুস্থ, খেতে না পেলে যে ও মরে যাবে। ঠিক আছে, তোমার কথা শুনে না হয় আমি যাচ্ছি। বাহ, কি সুন্দর মনোরম বাতাস। এখন আমার একটু ভালো লাগছে। কি আশ্চর্য! এ কি আমাকে ঈশ্বর দিল? কোনো দেবতা এসে দিয়ে গেল? আমার যে আর কোনো কষ্ট রইল না। তুই একটু অপেক্ষা কর বাবু, আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি। বন্ধু, আমাকে আজই যেতে হবে মিশরের পথে। এরপর প্রবল ঠান্ডা পড়ে যাবে, আর যে অপেক্ষা করতে পারবো না। পাখি, পাখি, তুমি যাবার আগে আমার আরেকটি উপকার করে যাও। এই রে, আচ্ছা কি উপকার শুনি? আমি একজন লেখককে দেখতে পাচ্ছি, যাকে খুব শিগগিরই একটি লেখা লিখে প্রকাশকের কাছে জমা করতে হবে, কিন্তু সেই মানুষের এই মুহূর্তে খাবার কোনো পয়সাই নেই। তুমি তুমি আজকের রাত্রিটা থেকে যাও। ঠিক আছে, তোমার জন্য আমি আরেক রাত্রি থেকে যাচ্ছি। আমি কি আরেকটি রুবি নিয়ে ওর কাছে যাব? আমি দুঃখিত, আমার কাছে আর একটিও রুবি অবশিষ্ট নেই, কিন্তু তুমি আমার বাম চোখের হিরে নিয়ে যাও। না, এটা আমি কখনোই করতে পারি না। আমি তোমাকে আদেশ করছি, তুমি করো, হিরে নিয়ে যাও, ওই লেখককে দিয়ে এসো। অগত্যা। মনে হচ্ছে খিদে তেষ্টার ঠান্ডায় এ অজ্ঞান হয়ে গেছে। ঘরে কিছু আগুন জ্বালিয়ে দিই। তুমি আবার কাঁদছো? কি হয়েছে? আমি দূরে একটি মেয়েকে দেখতে পাচ্ছি, যে কিছু দেশলাই বাক্স নিয়ে বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু ওর সব দেশলাই হাত থেকে পড়ে গেছে নোংরা জলে। সব দেশলাই বাক্স নষ্ট হয়ে গেছে। ওকে ওকে ভয়ে কাঁপতে দেখছি। কেউ কেউ ঘুরে ওই মেয়েটির দিকে তাকাচ্ছে না, কারো যে সময়ই নেই। মেয়েটির বাবা কিন্তু খুব রাগী। মেয়েটি যদি কোনো টাকা না নিয়ে বাড়ি ফেরে, তবে ওর বাবা ওকে খুব মারবে, আর আমার তাতে ভীষণ কষ্ট হবে। পাখি, তুমি আমার ডান চোখের হিরেটাও নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই পাখিটির হাতে দাও। না, আমি তো কোনোভাবেই পারবো না রাজপুত্র। তুমি কি বুঝতে পারছো না যে তুমি পুরো অন্ধ হয়ে যাবে? আমি তোমাকে কোনোভাবেই অন্ধ করে দিতে পারি না। কিন্তু আমি তোমাকে আদেশ করছি, আর রাজপুত্রের আদেশ তোমাকে শুনতেই হবে। তুমি অন্ধ হয়ে যাবে জেনেও আদেশ করছো? হ্যাঁ পাখি, আমার যে আর কিছুই দেবার নেই। ওই মেয়েটির উপকার আমাকে করতেই হবে, আর তুমি ছাড়া কে করবে বলো? পাখি, আমার বন্ধু, তুমি এখন মিশরের পথে চলে যেতে পারো। না, আমি আর কোথাও যাব না। আমি এখানেই থাকবো তোমার চোখ হয়ে। এখানে যা কিছু ঘটবে সব তুমি আমার মুখ থেকে শুনতে পাবে।
এইভাবে পাখি প্রতিদিন নগরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর খবর সংগ্রহ করে রাজপুত্রকে শোনায়। কিন্তু তবুও রাজপুত্র দুঃখী থেকে যায়, কারণ পাখি তাকে কোনো খুশির খবর শোনাতে পারে না। তুমি আমার স্ট্যাচুর গা থেকে সোনার পাতা খুলে নিয়ে গিয়ে নগরের গরিব মানুষদের দিয়ে দাও। এইভাবে গরিব মানুষকে সোনার পাতা সব বিলিয়ে দিয়ে স্ট্যাচুর গায়ে আর একটিও সোনার পাতা থাকলো না। স্ট্যাচুটা বিবর্ণ হয়ে গেল। এমন সময় এলো তীব্র শীত, আর সেই সঙ্গে তুষারপাত। গোটা নগর বরফে ঢেকে গেল। আমাকে যে এবার যেতে হবে বন্ধু। তুমি তাহলে এবার সত্যি সত্যি মিশর চলে যাচ্ছ? না বন্ধু, মিশর যাবার ক্ষমতা যে আমার আর নেই। আমি জানতাম এই প্রবল শীতে আমি বেঁচে থাকতে পারবো না। আমি বুঝতে পারছি আমার শেষ সময় উপস্থিত। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো পাখি? তুমি যে আমার সবকিছু, তুমি তো আমার চোখ। তোমাকে ছাড়া এবার যে আমি সত্যিকারের অন্ধ হয়ে যাব। আমি হব সব থেকে দুঃখী রাজপুত্র। পাখি পাখি যাওয়ার আগে একটি বারের মতো আমাকে চুম্বন করো। তোমার শেষ স্পর্শ আমাকে দাও পাখি। ইস, এত কুৎসিত স্ট্যাচু, তার উপর আবার স্ট্যাচুর তলা একটা মরা পাখি। এই সব জঞ্জাল নগর থেকে এক্ষুনি সরাতে হবে। আমি নগরপাল, এখানে একমাত্র আমার মূর্তি বসতে পারে, আর কারণ নয়। হা 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 হা। হে দেবরাজ, আপনাকে বিশেষভাবে চিন্তিত দেখছি। মর্তে ক্রমাগত যুদ্ধ, বিগ্রহ, হিংসা, বিদ্বেষ আমাকে বড়ই চিন্তিত করে রেখেছে দূত। তবে কি মর্তে ভালোবাসা, শান্তির কোনো জায়গাই নেই? নিশ্চয়ই আছে দেবরাজ, আমি তো আপনার দূত। আমাকে মর্তের সব কিছুর সংবাদ রাখতে হয়। আপনি তো আমার মাধ্যমেই জানবেন। আপনি আমাকে প্রশ্ন করুন দেবরাজ। প্রশ্ন নয়, তুমি মর্তের সব থেকে মূল্যবান বস্তু আমার কাছে নিয়ে আসো। আমি তখনই বুঝতে পারবো মর্তে এখনো ভালোবাসা আছে। যথা আজ্ঞা দেবরাজ। এই সেই মরা পাখি আর সুখী রাজপুত্রের ভাঙা হৃদয়, এই মর্তের সব থেকে মূল্যবান জিনিস। মর্তের মানুষ বুঝতেই পারলো না সুখ কাকে বলে। এই পাখি আমাদের বাগানে থাকবে আর গান গাইবে। রাজপুত্র আমার জন্য গান গাইবে। এই পাখি আর রাজপুত্র তাদের ভালোবাসা, মমত্বর জন্য এই স্বর্গে অমর হয়ে থাকবে। এইভাবে রাজপুত্র আর পাখি খুশি মনে স্বর্গে আনন্দে থাকতে লাগলো। শুধু মাঝে মাঝে উপর থেকে তারা যখন পৃথিবীর মানুষের দিকে তাকায়,
তখন তাদের চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ে। চলো বন্ধুরা, আজ তোমাদের এক নতুন দেশ থেকে ঘুরিয়ে আনি। এই দেশের রাজা হলেন মহারাজ প্রতাপাদিত্য, আর এই হলো তার রাজপ্রাসাদ। রাজার 3 ছেলে, বড় রাজকুমার আর মেজ রাজকুমারকে দেখা যাচ্ছে রাজসভার দিকে এগিয়ে যাচ্ছে। ওরা নিশ্চয়ই রাজাকে কিছু একটা বলতে চায়। চলো বন্ধুরা, আমরাও চুপি চুপি দেখে আসি রাজপ্রাসাদে কি হচ্ছে। কি ব্যাপার, তোমরা এখানে? প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কিন্তু কি ব্যাপার? মহারাজ, আপনার সাথে আমাদের দুজনের কিছু কথা ছিল। সেটা যদি নিতান্তই ব্যক্তিগত কথা হয়ে থাকে, তাহলে তোমাদের দুজনের এই সভাস্থলে আসার কোনো কারণ ছিল না। কথাটা ব্যক্তিগত হলেও রাজ্যের মঙ্গল এর সাথে জড়িয়ে আছে, সেজন্য এই সভাস্থলে আসা। বেশ, তাহলে বলো তোমরা কি বলতে চাও। মহারাজ মার্জনা করবেন, তবুও আপনার জ্যেষ্ঠ পুত্র হয়ে আপনাকে বলছি যে আমরা যথেষ্ট বড় হয়েছি, বিদ্যা বুদ্ধি অস্ত্র চালনায় পারদর্শী হয়েছি, আর একদিকে আপনি বৃদ্ধ হয়েছেন। তাই এই রাজ্য পরিচালনা আপনার পক্ষে অত্যন্ত কষ্টকর, এটাও আমরা বুঝতে পেরেছি। এই বয়সে আপনার এখন বিশ্রামের ভীষণ প্রয়োজন। অবসর জীবনে অন্তত আপনিও অত্যন্ত ভালো থাকবেন। তাই আমরা চাই আমাদের এই 2 ভাইয়ের মধ্যে আপনি সমগ্র রাজ্য সমান 2 ভাগে ভাগ করে দিন। আপনি দয়া করে রুষ্ট হবেন না, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি। তোমরা ভুল কিছু বলনি। আমার বিশ্রামের সত্যি ভীষণ প্রয়োজন। তোমাদের কথা আমি মন দিয়ে শুনলাম, তবে আমি ভীষণভাবে অবাক হলাম, কিছুটা দুঃখিত হলাম। কেন মহারাজ? তোমরা কি তোমাদের ছোট ভাইকে ভুলে গেলে, যে এই রাজ্যের ছোট রাজকুমার এবং যাকে রাজ্যের সমস্ত প্রজারা ভীষণ ভালোবাসে? তোমরা রাজ্য 2 ভাগ করে নিলে সে কি করবে? মহারাজ, সে আমাদের ছোট ভাই এবং তাকে আমরাও খুব ভালোবাসি, কিন্তু আমরা দুজন তাকে রাজা হবার উপযুক্ত মনে করিনি। ও সেই যোগ্যতা এখনো অর্জন করেনি। এই রাজ্যের রাজা হবার কে সব থেকে উপযুক্ত সেটা আমি বিচার করব। ছোট রাজকুমার যোগ্য না অযোগ্য সেটাও আমি বুঝবো। কোনোভাবেই কোনো রকম অবিচার আমি মেনে নেব না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, আমি কাল সকালে আমার মতামত জানাবো। মহারাজ শ্রী শ্রী প্রতাপাদিত্য রাজসভায় পদার্পণ করছে। প্রণাম মহারাজ। বেশ, প্রণাম গ্রহণ করলাম। তোমরা নিশ্চয়ই জানো কেন তোমাদের সবাইকে এখানে একসাথে ডাকা হয়েছে। তোমাদের জানাই, রাজা হতে গেলে রাজপুত্রদের যোগ্যতার পরিমাপ করতে হয়, তাই তোমাদেরও একটি পরীক্ষা দিতে হবে। তোমরা কি রাজি? নিশ্চয়ই মহারাজ। যে কোনো যোগ্যতার পরীক্ষায় আমি দিতে রাজি। আমিও পরীক্ষা দিতে রাজি মহারাজ। এই পরীক্ষায় যে সব থেকে সফল হবে সেই হবে এই সমগ্র রাজ্যের রাজা। কি পরীক্ষা মহারাজ? আমার এই হাতে দেখো 3টে গমের দানা। তোমরা হাত পাতো। এই গম দিয়ে এমন রুটি করে আনতে হবে যাতে আমার পেট ভরে। যথা আজ্ঞা মহারাজ। যথা আজ্ঞা মহারাজ। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি।
তোমার হাতে দেখছি গমের দানা। তোমার খাবার ইচ্ছে হয়েছে বুঝি? ও একটা গমের দানা আমি খেয়ে কি করব? ওতে কি আমার পেট ভরবে? একটা গমের দানাতে যে কারোরই পেট ভরবে না, কিন্তু এটা দিয়ে রুটি বানাতে হবে। তুমি আবার কি ভাবছো? আমি যা ভাবছি তার কোনো তল তুমি পাবে না। তোমার অত বুদ্ধি নেই। তা অবশ্য ঠিক, আমার খুব বেশি বুদ্ধি নেই। তুমি শুধু আমার একটা উপকার করো, তাহলেই হবে। আমি তো চাই সবার উপকার করতে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালো হালুই করে সন্ধান দাও। তোমাকে তো এদিক ওদিক ঘুরে খাবার খেতে হয়, তুমি নিশ্চয়ই জানো। আমি নিশ্চয়ই জানি। তুমি দক্ষিণ থেকে কিছু দূর গেলেই ডান দিকে হালুই করের খাঁটি দেখতে পাবে। ঠিক আছে, তুই এখন ভাগ। বড় অদ্ভুত, কাজ মিটে গেলেই বলে তুই ভাগ। খুব মন্দ ব্যাপার। ও বাবা, দেখি আরো একজন আসছে। না না না, একটা গমে তো একটাও রুটি হবে না। আমার চাই অনেক অনেক রুটি, অনেক, নইলে মহারাজের আবার পেট ভরবে কি করে? তুমিও হাতে গমের দানা নিয়ে ভাবছো? কি আশ্চর্য, সবাই দেখি হাতে গমের দানা নিয়ে ঘুরছে। তুমি বলো তো ব্যাং বাবাজি, এখানে এমন কেউ আছে যে কিনা জাদু জানে? এই নদীর ওই পারে চলে যাও, সেখানে এক ডাইনি আছে, সে জাদু জানে। মানে তুমি যেরকম জাদুকর চাইছো। দেখো আবার কারো কোনো অনিষ্ট করো না, তাহলে তোমার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। বড্ড বাজে কথা বলিস ব্যাং। আমি এই রাজ্যের মেজ রাজকুমার, আমি কারো উপদেশ পছন্দ করি না। সদুপদেশ আর হিতোপদেশ যে শুনতে চায় না, তার জীবন যে ঘোর অন্ধকার হয়ে যায় মেজ রাজকুমার। আমার যা বলার আমি বললাম, কিন্তু তুমি না শুনলে আর কি করা যাবে? এই গমের দানা দিয়ে একটা খুব বড় রুটি বানিয়ে দিতে হবে, বুঝলে? আমি বুঝেছি। আমি এটাও জানতাম যে আপনি আমার কাছেই আসবেন। আপনাদের পরীক্ষার কথা রাজ্য শুদ্ধ সবাই যে জেনে গেছে। আমার মনে হচ্ছে আমার দুই ভাইও তোমার কাছে আসবে। তাদের কিন্তু আমার তুলনায় ছোট রুটি করে দিতে হবে। বিলক্ষণ রাজকুমার, আমি বুঝে গেছি আপনি রাজা হবেন। তবে সেক্ষেত্রে আমার কিছু প্রাপ্য হওয়া উচিত বলেই তো মনে হয়, তাই না? বলুন। বেশ, বলো কি চাও। আমি আপনাকে সব থেকে বড় রুটি বানিয়ে দেব, আর তার বিনিময়ে আমি চাই আমার মেয়ে এই রাজ্যের রানী হবে। বলুন রাজি? বেশ, তাই হবে, আমি রাজি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি একটা বড় রুটি করছি। রাজা হওয়া আর আমাকে কেউ আটকাতে পারবে না। এই সামান্য দানার আটায় আর কি রুটি হবে? এতে এতে বেশি করে আটা মেশাই। আমার মেয়ে এবার রানী হবে। তাড়াতাড়ি চলে যান রাজকুমার, আপনার ভাইরা এলে আমি ছোট ছোট রুটি বানাবো। বেশ। ইরে, আমার সামনে এলি যে বড়, তোর ভয় করছে না? আমি এই রাজ্যের মেজ রাজকুমার, আমার ভীষণ সাহস, আর তাই এই রাজ্যের রাজা হবার আমি একমাত্র উপযুক্ত। এখানে কি মনে করে এলি? মরতে বুঝি? আমি জানি তুমি জাদু জানো,
তোমার জাদুর খেলায় দেখতে এসেছি। কি চাস তুই? এই 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 গমের দানা থেকে একটা রুটি করতে হবে। আমি জাদু দিয়ে লাখ লাখ গম করতে পারি আর তা দিয়ে রুটি করতে পারি, কিন্তু আমি এটা তোর জন্য কেন করব? আমি কি পাবো? তোমার যে কোনো শর্তেই আমি রাজি। বলো 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 তুমি কি চাও? তবে শোন, আমি চাই আমার হাতে তৈরি রুটি যে খাবে তার আত্মার অধিকার শুধু আমার কাছে থাকবে। জাদু রুটি আমার শর্ত মনে থাকবে তো? বিলক্ষণ। এই নে, রুটি নিয়ে চলে গিয়ে রাজাকে খাইয়ে দে। একটা গমের দানা থেকে একটা রুটি, না যদিও বা হলো, তবে সেটা খেয়ে মহারাজের পেটও ভরতে হবে। না, মাথায় আসছে না তো, কি যে করি। কোনো গুপ্ত বিদ্যায় এটা সম্ভব না, প্রাকৃতিকভাবে। তোমাকে অনেকক্ষণ দেখছি এই নদীর ধারে আকাশ পাতাল ভাবছো। আমি কি কিছু তোমাকে সাহায্য করতে পারি? আচ্ছা বলো, এই যে দেখছো গমের দানা, এই গম দিয়ে এমন রুটি করে আনতে হবে যাতে যাতে আমার পেট ভরে। আশীর্বাদ করুন মহারাজ, আপনার এই পরীক্ষায় আমি যেন সফল হতে পারি। বড়ই চিন্তার বিষয়, কিন্তু এটা কি করে সম্ভব? এই গমের দানা থেকে একটা গম গাছ হতে পারে, কিন্তু কি বললে ব্যাং? আবার বলো। আমি বললাম এর থেকে একটা গাছ হতে পারে। সাবাস, এই তো, এই কথাটাই আমি এতক্ষণ খুঁজে চলেছিলাম। তুমি আমার দারুণ উপকার করলে ব্যাং। চলো চলো, তোমাকে নিয়েই আমি রাজসভায় যাব। আমার উত্তর যদি রাজার পছন্দ হয়, তুমি পুরস্কার পেতে পারো। চলো চলো এখনই। মহারাজ শ্রী শ্রী প্রতাপাদিত্য রাজসভায় পদার্পণ করছে। বড় রাজকুমারকে আমি এই রাজসভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। তুমি কি আনতে পেরেছো এমন রুটি যা দিয়ে আমার পেট ভরবে? মহারাজ, এই সেই রুটি। এই রুটির প্রতিটি কণায় আপনার দেওয়া সেই গমের কণা আছে। কিন্তু শুধু ওই গমের কণা দিয়ে এই রুটি প্রস্তুত হতেই পারে না, এর সাথে আটা মিশ্রিত হয়েছে। আমি তোমাকে প্রতিযোগিতা থেকে বাতিল করছি। সে কি মহারাজ, কেন জানতে পারি? আমার আগের কথাতেই এর উত্তর ছিল। তুমি যেটা করেছো সেটাকে প্রতারণা বলে। আমি চাই না কোনো প্রতারক এই রাজ্যের রাজা হোক। তুমি এখন আসতে পারো। আমি এবার মেজ রাজকুমারকে আহ্বান করছি। তুমি কি রুটি এনেছো? আমি তোমার মুখ থেকেই সব শুনতে চাই। এই যে মহারাজ। বেশ, কিন্তু কিভাবে এই রুটি তৈরি হলো? আমি জাদুর সাহায্যে এই রুটি বানিয়েছি, কারণ একমাত্র জাদুই পারে একটি গমের দানা থেকে আস্ত একটা রুটি তৈরি করতে। হাসালে তুমি।
জাদুর সাহায্যে রুটি বানালেও রাজ্য চালানো যায় না। আমি তোমাকে আদেশ করছি ওই রুটি তুমি খাও। সম্ভব নয় মহারাজ। এটা আমার আদেশ, রাজার আদেশ। মহারাজ যখন চাইছেন তখন এই রুটি তোমাকে খেতেই হবে। তুমি রুটি খাও মেজর রাজকুমার, আমরাও দেখতে চাই জাদুর রুটি কেমন ভাবে খাওয়া যায়। এই রুটি আমি খেতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। ভয়ের কারণ আমি বুঝতে পারছি। আমি দুঃখিত, কিন্তু তোমাকেই ওই রুটি খেতে হবে। যে এই রুটি খাবে তার আত্মার অধিকার শুধু আমার কাছে। ওর আত্মাকে আমি নিয়ে গেলাম। মহারাজ এই রাজ্যের সকল প্রজা আপনাকে ভালোবাসে মহারাজ। আর যদি এই রুটি আপনি খেতেন তাহলে যে অনর্থ হতো সেটা ভেবেই আমি শিউরে উঠছি মহারাজ। আমার অযোগ্য মেজ পুত্র রাজা হওয়ার কোনোদিনই উপযুক্ত ছিল না। ওর দেহ নিয়ে যাওয়া হোক। আমি শোকগ্রস্ত, তবু আমি ছোট রাজকুমারকে আহ্বান করছি। মহারাজ মহারাজ, এটি আপনার জন্য। আপনার ওই গমের দানা আমি এই টবে বীজ হিসেবে পুঁতেছি। এতে জল দিলে গাছ হবে, আর তার শস্যকে বীজ হিসাবে ব্যবহার করলে শুধু আপনি নন, গোটা রাজ্যের মানুষের পেট ভরবে। চমৎকার চমৎকার পুত্র, চমৎকার। পথের মধ্যে ঘুরতে ঘুরতে নদীর ধারে বসেছিলাম, তখন একটি ব্যাঙ আমাকে এই বুদ্ধি নিতে সাহায্য করে। বাহ বাহ, ওই ব্যাঙকে এক্ষুনি রাজসভায় নিয়ে আসা হোক। তুমি আমার ছোট রাজপুত্রকে সঠিক পরামর্শ, সঠিক দিশা দিয়ে একজন মন্ত্রীর কাজ করেছো, তাই তোমাকেই আমি পরবর্তী মন্ত্রী হিসাবে দেখতে চাই। মার্জনা করবেন মহারাজ, আমি মন্ত্রিত্ব চাই না, আমি চাই রানী হতে। আমি ছোট রাজকুমারকে বিবাহ করতে চাই। সে কি করে সম্ভব? ব্যাঙের সাথে রাজকুমারের বিবাহ? আমি কখনোই তা চাই না। আমি আমার ইচ্ছার কথা বললাম মাত্র। মহারাজ, আমি ব্যাঙকে বলেছিলাম আপনি নিশ্চয়ই ওকে পুরস্কার দেবেন। তোমার আপত্তি না থাকলে আমি তোমার সাথে ব্যাঙের বিবাহ দেব। আমার আপত্তি নেই মহারাজ। বেশ, তবে আগামী শুভ দিনে তোমার বিবাহ হবে, আর তারপর হবে তোমার রাজ্যাভিষেক। মহারাজ, একটিবার ভেবে দেখুন মহারাজ, গোটা রাজ্যের মানুষ দুঃখিত হবে। আমার ভাবা হয়ে গেছে মন্ত্রী। এবার মালা বদল হবে। এ কি, আমি কি দেখছি? তুমি কে কন্যা? এই যে দেখছি পরমা সুন্দরী কন্যা। কোথা থেকে এলে তুমি? কে তুমি কন্যা? আমি এক পরী। ওই ডাইনির অভিশাপে আমার এই অবস্থা হয়েছিল। ব্যাঙ হয়ে ঘুরতাম। আজ মালা বদলের সাথে সাথে আমার অভিশাপ দশা শেষ হলো। আহা, অপূর্ব। দেখেছো মন্ত্রী, দেখেছো? মহারাজ, আমি ধন্য হয়েছি। তুমি হবে এই রাজ্যের রানী। আমিও ধন্য। আজ থেকে তোমরাই হচ্ছ এই রাজ্যের রাজা আর রানী। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।